ব্লাড ট্রান্সফিউশনের বিষয়টা যেহেতু উঠে এসেছে, এই ব্লাড ট্রান্সফিউশন আমাদের দেশে স্পেশালি আমরা দেখি খুব আনরেগুলেটেড একটা ইউজ হয়, কিভাবে ব্যবহার করছে বা কোথা থেকে কিভাবে ট্রান্সফিউশন হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমাদের সাধারণ মানুষের সচেতনতা খুবই কম। এবং যেটা আমরা বলছিলাম যে মানুষ খুব ওভার এনথুজিয়াস্টিক হয়ে ব্লাড ট্রান্সফিউশন চাচ্ছে। সো মানুষকে সচেতন করার জন্য আপনি আসলে কি ইনফরমেশনগুলো দিতে চান? অনেক ধন্যবাদ আপনাকে। কয়েকটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে এক হলো মানুষের খুব আগ্রহ থাকে রক্ত নেওয়ার ক্ষেত্রে। যখন দেখা যায় তার শরীর খুব দুর্বল লাগছে, আবার যদি সে রক্ত পরীক্ষা করে কোনোভাবে জানতে পারে যে তার হিমোগ্লোবিনটা স্বাভাবিকের চেয়ে কম আছে, তাহলে সে রক্ত দেওয়ার জন্য বা নেওয়ার জন্য সাংঘাতিকভাবে আগ্রহী হয়ে ওঠে। সে ভাবে যে একটা রক্ত নিলে সে তার শরীরটা চাঙ্গা হয়ে উঠবে, সে শক্তিশালী হয়ে উঠবে। তো আসলে রক্তদান আমরা মানে রক্ত পরিসঞ্চালন আমরা কখন করব সেটার কিন্তু একটা সুনির্দিষ্ট গাইডলাইন আছে। যেমন আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা আপনার পাই আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে যেটা বলছিলাম যে আয়রনের ঘাটতিজনিত, এক্ষেত্রে কিন্তু আসলে মানে অলমোস্ট 8% পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আসলে ট্রান্সমিশনের দরকার হয় না, যদি আমরা টাইমলি প্রপারলি আমরা আয়রনটা কারেকশন করি। উইদিন 2 উইকস রোগীর হিমোগ্লোবিন কিন্তু স্বাভাবিক না হলে স্বাভাবিকের কাছাকাছি চলে আসে, দ্রুত বাড়তে থাকে যদি রোগীর অন্য সব সিস্টেম ঠিক থাকে। কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ওই রোগীকে রক্ত দিয়ে দেওয়া হয়। রক্ত দিলে দুটো সমস্যা হয়, একটা হলো ট্রান্সফিউশন জনিত কিছু সমস্যা তো থাকেই। ট্রান্সমিশনের অনেক হ্যাজার্ড আছে, আমরা না অজান্তে অনেক ধরনের ইনফেকশন শরীরে ঢুকে যেতে পারে, তারপরে রিয়েকশন আছে আর অনেক কিছু। তো এবং কিছু কিছু ইনফেকশন আছে যেটা একবার ঢুকে গেলে আপনার সারা জীবনের মানে একবারের দুর্ঘটনা সারা জীবনের কান্না যেরকম বলে, ব্যাপারটা এরকম আর কি, যে একবার যদি ভুলে কোনো একটা জীবনে ঢুকে যায় সারা জীবন এটাকে তার সাফার করতে হবে। তো অবশ্যই জিনিসটা অনেক ভয়াবহ এবং বুঝে শুনে করতে হবে। দ্বিতীয় যে সমস্যাটা হয় যে রক্ত নেওয়ার পরে সে যখন ভালো বোধ করতে থাকে, সে মনে করে যে আমি এখন ভালো আছি। এবং ফিমেলদের মধ্যে এটার কিন্তু টেন্ডেন্সি খুব বেশি, যেহেতু তাদের ওই যে মেনোরেজিয়া বা অতিরিক্ত ইয়ে থেকে অনেকের রক্ত কমে যায়, তারা বলে যে আমার মায়েরও তো এই সমস্যা ছিল, সেও এরকম সারা জীবন মাঝে মাঝে রক্ত নিয়ে গেছে, তো সেও ভাবে যে তার সমাধান হতো এটাই। তো তখন সে যখন রক্তটা নেয় সে একটু ভালো বোধ করে, তখন সে কিন্তু আর প্রপার ট্রিটমেন্টে যায় না, অর্থাৎ তার যে আয়রন ডেফিসিয়েন্সি ছিল সেটাকে সে প্রপারলি কারেকশন করে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আয়রনের সাপ্লিমেন্টটা নিতে হয়, কিন্তু সে তখন আর এই দীর্ঘ সময় ধরে ওষুধ খাবে ওটার চিন্তা করে না। সে ভাবে যে আমি একটু রক্ত নিয়েছি ভালো আছে, কিন্তু তার মূল সমস্যাটা কিন্তু থেকে যাচ্ছে। এই ডেফিসিয়েন্সি কিছুদিন, এই রক্ত তো তার বেশি দিন থাকবে না, তার শরীরের উৎপাদনও তো হচ্ছে না, কারণ তার তো আয়রন ডেফিসিয়েন্সি আছে। ফলে দেখা যাচ্ছে কি তার রক্ত আর ওভাবে উৎপাদন হচ্ছে না, কিছুদিন পর আবার ঘাটতি হচ্ছে, অর্থাৎ তার দারিদ্র কিন্তু আর ঘুরছে না। এবং অনেক ক্ষেত্রে হয়তো পিছনে যে রোগটা আছে সেটা আনডায়াগনোজড থেকে যেতে পারে। পিছনে যে রোগটা আছে সেটা আমি এটা সবচাইতে সহজ একটা অসুখ যেটা আয়রন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে বললাম, এবং এইখানেই কিন্তু মিসেজটা সবচেয়ে বেশি হয়, যেটা খুব সহজে সমাধান করা যেত। এমনকি বলা হয় যে সিভিয়ার ক্লিনিক্যাল সিমটমস যদি না থাকে, অর্থাৎ প্রচণ্ড দুর্বল, সে মানে তার কাজ করতে অসুবিধা হচ্ছে, এমনকি সে তার সেলফ কেয়ার বা এইগুলো সে নিতে পারছে না, এরকম পরিস্থিতিতে অনেক সময় আমরা ব্লাড ট্রান্সফিউশন করি। এছাড়া তার আসলে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজনই নেই, আরএন কারেকশন করলে খুব দ্রুত কিন্তু এটা বেড়ে যেতে পারে। এছাড়াও দেখা যায় যে আমাদের থ্যালাসেমিয়ারও অনেক রোগী আছে যাদের আসলে যেই লেভেলে আসলে আমাদের একটা কাট অফ আছে, যে বয়স অনুযায়ী এটা ভাগ করা আছে, যে একটা প্রাপ্তবয়স্ক যারা তাদের ক্ষেত্রে আমরা বলি যে 7 পর্যন্ত আপনি হিমোগ্লোবিন 7 পর্যন্ত আপনি ব্লাড ট্রান্সফিউশন না নিলেও চলে। যাদের গ্রোয়িং এজ তাদের ক্ষেত্রে আমরা 9 বা 10 কখনো কখনো আমরা সেট করি। তো অনেক সময় দেখা যায় যে ওরা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অনেক কমে গেছে তাও রক্ত নিচ্ছে না, তাতে কোনো সমস্যা হচ্ছে। আবার অনেকের আছে যে একটু সামান্য কমে গেলে 9 বা 10-এর নিচে আসলে আবার দিয়ে দিচ্ছে। তো দুটোই সমস্যা আসলে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে প্রপার জুডিশিয়াল যে ইউজটা আছে সেটা আমাদেরকে এনশিওর করতে হবে।